go, but somehow I'm caught in the middle. হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। অনেক দিন পর আজকে ছাদে এলাম, কারণ আজকে সকাল থেকে একদম কোনো বৃষ্টি নেই। সেই জন্য ভাবলাম যে আজকে একটু ছাদে যাই, কারণ ছাদটা অনেক দিন তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। আজ প্রায় 15-20 দিন বাদে ছাদে এলাম। আজকাল যা ওয়েদার চলছে, মনে হয় নিম্নচাপ হয়েছে। কোনো দিন বৃষ্টি হচ্ছে, কোনো দিন আবার আকাশ জুড়ে মেঘ করে একদম অন্ধকার হয়ে রয়েছে, যার জন্য গাছেও তো সেইভাবে জল দেওয়ার দরকার হচ্ছে না। সেই জন্যে ছাদেও আসছি না। আর ছাদে আসলে না মনটা খুব ভালো হয়ে যায়, এত ভালো লাগে। চারিদিকটা ফাঁকা, মাথার উপরে আকাশ। আসলে আমাদের ঘর থেকে তো কোনো আকাশ দেখাই যায় না, চারিদিকে এত উঁচু উঁচু বিল্ডিং যে এক টুকরো আকাশও দেখা যায় না। যার ফলে আকাশ দেখতে হলে ছাদেই আসতে হবে। আর এতদিন পরে ছাদে এসেছি তো হঠাৎ করে মনে হচ্ছে আমার গাছগুলো যেন কত বড় হয়ে গেছে। তো দেখো, ছাদের গাছগুলো সত্যিই কিন্তু বৃষ্টির জল পেয়ে অনেকটা বড় হয়ে গেছে। তো যখন এতদিন পরে ছাদে এলামই, তো চলো তোমাদেরকে না একটা দারুণ জিনিস দেখাই। অন্যান্য গাছগুলো আজকে দেখাবো না, কিন্তু আজকে একটা দারুণ জিনিস দেখাবো। সেটা হলো এই অ্যালামন্ডা গাছটা। ছোট্ট একটা গাছ, এই বছরেই কিন্তু বসানো হয়েছে। গাছটা না একেবারে সেই 1 বিঘা মতো সাইজের আমি কিনে এনেছিলাম। তো সেই গাছটা বড় হয়ে কি পরিমাণ ফুল ফুটেছে, আর দেখো কত বড় বড় ফুল। কিন্তু গাছটা আসলে অযত্ন হয়েছে, একটু ছাদে পড়ে রয়েছে। আমি 15-20 দিন ছাদে আসিনি, যার জন্য গাছটা না সেই হেলে গেছে এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে। এমনিতেও এই গাছটা খুব একটা ভালো মানে সোজা হয়ে ওঠে না, একে কোনো একটা সাপোর্ট দিয়ে সুন্দর করে বেঁধে দিতে হয়। তো সেটা কালকে বা পরশু করে দেবো। এখন ফুলটা তোমাদেরকে একটু কাছ থেকে দেখাই। দেখো কি দারুণ না ফুলটা হয়েছে। ঘণ্টাখানেক ছাদে থাকার পর এবারে দেখো চারিদিকটা অন্ধকার হয়ে আসছে, রাস্তার লাইটও জ্বলে গেছে, মানে সন্ধে হয়ে গেছে। আর আমিও তাড়াতাড়ি করে নিচে চলে এলাম, কারণ নিচে তো ঢের সারা কাজ পড়ে রয়েছে। তো প্রথমেই জামা কাপড় কিছুটা শুকিয়েছে, সেই পাতলা পাতলা জামা কাপড়গুলো একটু ভাঁজ করে নিচ্ছি, কারণ সবগুলো তো একসঙ্গে এখন আর শোকায় না। যতটুকু শোকায় ততটুকু তুলে নিয়ে ভাঁজ করে রাখি। তো এখন তো এরমই চলছে। তো এই নিম্নচাপ যে কবে শেষ হবে কে জানে। জামা কাপড় গুছিয়ে বিছানাটা পরিষ্কার করে চলে এলাম ড্রেসিং টেবিলে। এখানে এই ড্রেসিং টেবিলের উপরে যে বক্সটা দেখতে পাচ্ছ সাদা প্লাস্টিকের, এই বক্সের মধ্যে অনেক কিছু জিনিস আছে। মানে আমি যখন বাইরে কোথাও বেড়াতে যাই, তো তখন আমি এরকম একটা বক্সের মধ্যে করে আমার প্রয়োজনীয় মেকআপের জিনিসপত্র নিয়ে যাই। মানে বাইরে গেলে যেটুকু দরকার হয়, ওই একটা সানস্ক্রিন লোশন, কয়েকটা চুড়ি, কয়েকটা কানের দুল, আর মেকআপের জন্য কোনো একটা ওই ফাউন্ডেশন, আর কাজল পেন্সিল, আইব্রো পেন্সিল, লিপস্টিক, একটা দুটো করে, মানে মোটামুটি একটা এরকম প্লাস্টিকের বক্সে আমি নিয়ে যাই। তো কদিন আগে আমি এই বক্সটায় করে জিনিসপত্র নিয়ে একটু বেড়াতে গেছিলাম। আমরা বন্ধুরা মিলে গেছিলাম, কিন্তু সেই ভিডিওগুলো যদিও তোমাদের সঙ্গে এখন আমি শেয়ার করে উঠতে পারিনি। তো বক্সটা অনেক দিন ধরে হলো খালি করা হচ্ছে না, বা ড্রেসিং টেবিলের উপরে পড়ে আছে। এটা দেখতেও ভীষণ বাজে লাগছে। সেই জন্যে ভাবলাম যে এর মধ্যে থেকে বক্সের জিনিসগুলো যেটা যেখানে থাকে সেটা সেখানে তুলে রেখে দিই। আর এই যে বক্সটা দেখছো, এই বক্সটার মধ্যে আমি চুড়ি রাখি মেনলি। আমার একটু চুড়ি বিভিন্ন টাইপের, মানে ড্রেসের সঙ্গে ম্যাচিং করে করে চুড়ি পরতে ভালো লাগে। তো আমি যেখানেই যাই আগে আমি কানের দুল দেখি আর চুড়ি, এছাড়া গলার হারটার আমি তেমন একটা মানে কিনি না। তো সেই জন্য এই যে বক্সটার মধ্যে দেখো আমার চুড়ির কালেকশান কিন্তু অনেক। তবে আজকে আর সেইভাবে দেখাতে পারবো না, অন্য কোনো দিন তোমাদেরকে দেখাবো। এখানে যেগুলো দেখছো এটা ছাড়াও আমার আরও 2টো বক্স ভর্তি চুড়ি আছে। তো চলো ড্রেসিং টেবিলটা গুছিয়ে এবারে অন্য কাজে যাব, আজকে আর সময় নেই, অন্য দিন দেখাবো। এখন চলে এলাম রান্নাঘরে, কারণ বেসিন ভর্তি বাসনপত্র রয়েছে, সেগুলোকে মাজতে হবে।
তোমরা তো জানো যে রেখা ছুটি নিয়েছে 3 দিনের জন্য, সে তারকেশ্বরে গেছে, যার ফলে দুবেলা বাসন মাজতে তো হচ্ছেই আমাকে। আর দুপুরবেলা খেয়ে উঠেই সঙ্গে সঙ্গে অনেকে বাসন মেজে রাখে, কিন্তু ওইটা আবার আমার একদম ভালো লাগে না। কারণ তখন মনে হয় কি বাসনপত্র মাজতে গেলে তো সারা গায়ে এঁঠো কাটা ভর্তি হয়ে যাবে, সাবান ছিটকে যাবে। সেই জন্যে আমি যখন গা হাত পা ধোবো তার আগে বাসনপত্র মাজবো। সকালেও তাই, জামা কাপড় ছাড়ার আগে বাসনপত্রগুলো মাজি, আর বিকেলবেলাতেও সমস্ত কাজ সেরে এইবারে বাসন মাজতে এলাম। কারণ এইবারে বাসন মাজা, তার মধ্যে গ্যাস মোছা, গ্যাসের টেবিল মোছা, এইগুলো সেরে তারপর একেবারে গা হাত পা দিয়ে ফ্রেশ হয়ে সন্ধে লাগাবো। তো দেখো বাসনগুলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে মাজছি। আর তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, সেটা হলো এই উইকেন্ডে মানে নেক্সট শুক্রবারে আমাদের একটু গঙ্গাসাগরে যাওয়ার কথা হচ্ছে। জানি না যাওয়া হবে কি না, কিন্তু আমার তো বহুদিনের ইচ্ছা। আর এই সময়টা বেশ ভালো, খুব একটা বেশি গরমও নেই, আবার বৃষ্টি আছে, কিন্তু মেঘলা মেঘলা ওয়েদারও আছে। তো সেই ভেবে আর কি আমরা ভাবছি যে আমরা কয়েকজনে মিলে গঙ্গাসাগরে যাব। তো দেখা যাক, যদি যেতে পারি তাহলে তো তোমাদের সবাইকে সঙ্গে করে নিয়েই যাব। আর তোমরা তো দেখতেই পাবে, সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। এমনিতেও বেড়াতে যাওয়ার নাম শুনলে মনটা কেমন আনন্দে ভরে যায় না? আমার তো একদম আনন্দে মনটা নেচে নেচে ওঠে। আমার একেবারে সেই ব্যাগ গোছানো থেকে আনন্দ শুরু হয়। কারণ বেড়াতে যেতে আমি ভীষণ ভালোবাসি। আমি বললে ঠিক ভুল হবে, আমাদের বাড়ির সবাই বেড়াতে যেতে খুব ভালো লাগে, ভালোবাসে আর কি। মানে আমরা বছরে 2টো ট্যুর তো করি, তার মধ্যে একটা লম্বা ট্যুর, মানে ওই 10-12 দিনের, মানে দূরে কোথাও। আর একটা হলো কাছে পিঠে, মানে পুরী, দীঘা, দার্জিলিং, কালিম্পং, এরকম আর কি। এই বেড়ানোর অভ্যাসটা তৈরি হয়েছে কিভাবে সেটা তোমাদের বলি। বেশ কয়েক বছর আগে আমি নর্থ বেঙ্গলে ছিলাম, মানে আমার হাজব্যান্ডের নর্থ বেঙ্গলে ট্রান্সফার হয়েছিল। তখন আমরা শিলিগুড়িতে থাকতাম। তখন ওই শিলিগুড়িতে থেকে আমরা মানে 10-15 বার দার্জিলিং, মিরিক, কালিম্পং, জলদাপাড়া, জলপাইগুড়ি সব জায়গায় বেড়াতে যেতাম। আর মিরিকে তো আমরা মানে পিকনিক করতে যেতাম। এই পরিমাণ বেরিয়েছি, ওইখান থেকেই আমাদের বেড়ানোটা স্টার্ট হলো। যদিও তার আগে ছেলেমেয়েরাও ছোট ছিল, তবে দার্জিলিংয়ে যখন আমরা গেছি ফার্স্ট টাইম, তখন আমার ছেলে অবশ্য 2 বছর মাত্র বয়স। তো সেই তখন থেকেই আমাদের বেড়ানোর অভ্যাসটা মানে একেবারে পাকাপোক্তভাবে আমরা সেট করে নিয়েছি। তার আগে যেতাম, কিন্তু ওরকম এত বেশি বেশি যেতাম না। কিন্তু আজকাল তো মানে এমন একটা হয়ে গেছে, 3-4 মাস বা 5-6 মাস অন্তর অন্তর কোথাও না যেতে পারলে কেমন যেন মনে হয় দম বন্ধ হয়ে যায়। মানে সেটা আমার যতটা না হয়, আমার হাজব্যান্ডের তার থেকে বেশি হয়। ও বলে যে অফিসের এত চাপ থাকে আমার, তাই 6 মাস বা 5 মাস অন্তর যদি কোথাও একটু বাইরে যাই, তখন আমি একটু অক্সিজেন নিই, তারপর এসে আমি আবার পুরোদমে অফিসে মন লাগিয়ে কাজ করতে পারি। তো সেই জন্যে আমরাও চলে যাই বেড়াতে একসঙ্গে। তো আমাদেরও মজা হয়, আর এরম করে করে আমারও এখন অভ্যাস হয়ে গেছে। এবার গা হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে জামা কাপড় ছেড়ে ঠাকুরকে সন্ধেবাতি দেখালাম। আর অলরেডি আমার গোপালকে খেতেও দিয়ে দিয়েছি। আর দেখো গোপালকে আজকে কি সুন্দর লাগছে। তোমরা যতই বোর হও, আমি কিন্তু গোপালকে রোজ দেখাবো, কারণ আমার এটা ভীষণ ভালো লাগে। দেখো কি সুন্দর একটা জামা পরিয়ে দিয়েছি, কি ভালো লাগছে না দেখতে? এরকম বললাম বললে তোমরা রাগ করো না প্লিজ। আসলে আমার না মাঝে মাঝেই গোপালের ছবি তুলতে খুব ভালো লাগে, আর তাই ছবি তুলে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, মানে আমার ভালো লাগে। যাই হোক, রান্নাঘরে চলে এসেছি, ওদিককার কাজকর্ম মিটিয়ে এবারে প্রথমে দুধ জাল দেবো, কারণ আজকে না দিনের বেলা দুধ জাল দেওয়া হয়নি। আমার তো আবার দই পাতানোর ব্যাপার আছে। তো দুধটা বসিয়ে দিলাম। আর রান্না করব হচ্ছে মাছের ঝোল। এই 4 পিস না 5 পিস ছোটো ছোটো ইলিশ মাছের বাচ্চা রয়েছে। ইলিশ মাছ বলাটা ভুল হবে, ইলিশ মাছের একেবারে বাচ্চা। তবুও আসলে কিনলাম কেন, একঘেয়ে কাতলা মাছ খাওয়ার থেকে অন্তত ইলিশ মাছের একটু তো টেস্টটা অন্যরকম হবে। সেই জন্য খুব ছোট জেনেও মাছটা কিনলাম। তবে মাছটা খুব খারাপ না, মোটামুটি ছিল। আর এই মাছটা রান্না করব একদম শুধু শুধু, কারণ এমনিতেই এত ছোট মাছের খুব একটা বেশি টেস্ট হয় না। তো তাই একেবারে ওই কালো জিরে ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে আর সামান্য একটু জিরে বাটা দেবো। ওই মাছগুলোকে ভেজে একটু তুলে নেব, তারপর জল দিয়ে, জলটা ফুটলে পরে মাছগুলো দেবো, কাঁচা লঙ্কা দেবো, আর
জিরে গুঁড়ো দেব, এরকমভাবেই রান্না করি। আর কখনো কখনো বেগুন দিয়ে করলে বেগুনটা একটু ভেজে নিয়ে তার মধ্যে দিই, কিন্তু আজকে আর আমি বেগুন টেগুন কিছুই দেব না, এরমভাবেই রান্না করব। এইভাবে ইলিশ মাছ রান্না করাটা এটা কিন্তু খুব পপুলার একটা রেসিপি, এটা অনেকেই পছন্দ করে। হ্যাঁ, আমি তো পছন্দ করি। তো দেখো আমার ঝোলটা কিন্তু একদম হয়ে গেছে, আর দেখতেও কি সুন্দর হয়েছে, এটা খেতেও কিন্তু দারুণ হয়েছিল। এবারে একটা নিরামিষ তরকারি রান্না করব, তার জন্য নিয়ে নিলাম একটু কুমড়ো আর আলু, মানে কুমড়ো আলু দিয়ে নিরামিষ একটা মাখা মাখা তরকারি করব। আসলে আমাদের বাড়িতে মাছ মাংস যাই হোক না কেন, ডাল এবং একটা নিরামিষ সবজি তরকারি এটা আমাদের লাগবেই, এটা ছাড়া খাওয়াই হবে না। বিশেষ করে আমার ছেলে তো ডাল ছাড়া খেতেই পারে না, ডাল আর সঙ্গে একটু সবজি। আমরা ভাজাটা খুব একটা খাই না, ডালের সঙ্গে কোনো একটা তরকারি খাই, কিন্তু ভাজাটা সবসময় অ্যাভয়েড করি। আর আমরা না খেয়ে খেয়ে না খুব একটা বেশি ভাজা খেতেও ইচ্ছা করে না। ওই অনেক দিন পরে পরে কখনো ইচ্ছা হলো একটু বেগুন ভাজা কিংবা একটু পটল ভাজা খেলাম, কিন্তু খুব বেশি ভাজা আমরা একদম খাই না। সেটা তো তোমরা মানে আমার ভিডিওটা যারা ফলো করো তারা তো দেখোই যে ভাজা জিনিসটা খুব কম করি আমি। নিরামিষ তরকারিটা বসিয়ে দিলাম, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। এই রান্নাতে কোনো রকম মশলা দেব না, জাস্ট নুন মিষ্টি কাঁচা লঙ্কা দিয়ে যে রান্নাটা হয় সেটাই করব। আর ছোলা থাকলে অনেক সময় দিই, তবে আজকে ছোলা নেই, তাতে কোনো অসুবিধে নেই। জাস্ট জল দিয়ে ঢাকা দেব, সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেলে কাঁচা লঙ্কা দিয়ে একদম শুকনো শুকনো করে তরকারিটা নামিয়ে নেব। এরকম করেই কিন্তু এই রান্নাটা খেতে ভালো লাগে। আর আজকে যেহেতু ইলিশ মাছ রান্না করেছি, তার জন্য আজকে রুটি আর করব না, এখন ভাত বসিয়ে দিয়েছি অলরেডি, ভাত প্রায় হওয়ার মুখে। আর এবারে খাওয়া দাওয়া করব, সমস্ত রান্নাবান্না হয়ে গেল, এরপরে দই টই বসাবো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার কাল সকালে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টাটা, গুড বাই, গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল।